সো আশা করি সবাই ভালো আছেন। সো আজ থেকে আমরা মূলত ডেটাবেসের জগতে পা রাখবো। অর্থাৎ মাইস্কুল দিয়ে আমরা মূলত শুরু করছি, যেহেতু বেশিরভাগ পিএইচপি স্ক্রিপ্ট বা ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে আমরা মাইস্কুলটা ব্যবহার করি। তো আমরা মাইস্কুল দিয়ে মূলত আজকে স্টার্ট করব। সো ধরা যাক যে ওয়েবসাইট হলো আপনার একটি বাড়ি, যেখানে ডেটাবেস হলো আপনার সেই বাড়ির বুক সেলফ, যেখানে বিভিন্ন ধরনের বই অর্থাৎ তথ্য সাজানো থাকে। তো আমরা আজকে মূলত সেই সেলফটি বা অর্থাৎ সেই ডাটাবেসটি তৈরি করা শিখবো, যেখানের মধ্যে আমরা বিভিন্ন ধরনের তথ্য ইনপুট করব। সো আমরা মাইস্কুয়েল দুইভাবে ইনস্টল করতে পারি। আপনি চাইলে লোকাল হোস্টের মাধ্যমেও করতে পারেন বা আপনার শেয়ার্ড হোস্টিংয়ের মাধ্যমেও মাইস্কুয়েল তৈরি করতে পারেন। তো আমরা লোকাল হোস্টের মাধ্যমে করছি। সো আমরা জাস্ট এখান থেকে আমাদের মাইস্কুয়েলে চলে যাব। সো এটি হচ্ছে আমাদের মূলত লোকাল হোস্ট। এছাড়া যদি আপনারা শেয়ার্ড হোস্টিং ব্যবহার করে থাকেন, তাহলে জাস্ট আপনাদের শেয়ার্ড হোস্টিংয়ের থেকে আপনারা প্রথমে একটি ডেটাবেস তৈরি করে নেবেন, ম্যানেজ মাই ডেটাবেস, বা আপনি অটোমেটিক ডেটাবেস উইজেটও ব্যবহার করতে পারেন, এবং এখান থেকে আপনি পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আপনার এই সেম লেআউট ওপেন হবে। তো এই ক্ষেত্রে আমরা একটি টেস্ট ডেটাবেস তৈরি করে রাখলাম। সো এখানে যত প্রকার জিনিস আমরা করব সবগুলো হচ্ছে আমাদের কোয়েরি থেকে। ওকে, সরল ভাষায় বুঝাই যে মাই স্কুলটা মূলত কি। সো মাই স্কুলটা হলো একটি সফটওয়্যার, ঠিক যেমন আপনার ফোনে অ্যাপ থাকে সেরকমই। তো যে অ্যাপটা আপনার তথ্য তথা নাম, ইমেল, জন্ম তারিখ সেভ করে রাখে, সেটাই হচ্ছে মূলত আপনার মাই এসকিউএল। ওকে, এবং রিলেশনাল ডেটাবেস মানেটা কি? তো এই টাইপের যে মাই এসকিউএল, সেটা হচ্ছে মূলত আপনার রিলেশনাল ডেটাবেস। তো রিলেশনাল ডেটাবেস হচ্ছে সম্পর্কযুক্ত, অর্থাৎ আমরা তথ্য টেবিলে রাখি, যেখানের মধ্যে টেবিলের মধ্যে আপনার কাগজের সারি বা কলামের মতো, এটা কিছুটা এক্সেল শিটের মতো এক্সাম্পল ধরতে পারেন, যেখানে আমরা কলামস এবং রো ওয়াইজ আমরা আমাদের ডেটাসগুলো স্টোর করি, এবং ডেটাসগুলো কিছু কোয়েরিজ বা মাই এসকিউএলের কোয়েরির মাধ্যমে আমরা মূলত অ্যাড করি। সেগুলোকে আমরা দরকার উপর ভিত্তি করে সার্চ করতে পারি ইউনিক আইডি নাম্বার দিয়ে, বা আমরা দরকার হলে আপডেট বা তথা ডিলিটও করতে পারি, এবং এগুলোকে চাইলে আমরা মাল্টি ইউজার ভিত্তিকও করতে পারি। সো যদি সহজ ভাষায় বলা যায়, তাহলে ডাটাবেস হচ্ছে একটা বড় আলমারি, যেখানে টেবিলস যেগুলো, সেগুলো আলমারি এক একটা থাক। রেকর্ড হচ্ছে থাকের একদম এক বই। ফিল্ড বইয়ের এক একটা সাইডের লেখা তথ্য। ওকে, সো এই চারটা জিনিস মনে রাখতে হবে, যে ডেটাবেস, টেবিল, রেকর্ড এবং ফিল্ড। সো মাই এসকিউএল ও ম্যানেজমেন্ট টুল। সো মাই এসকিউএলকে আমরা ম্যানেজ করার ক্ষেত্রে মাই এসকিউএল সার্ভার যেটা ব্যবহার করি, সেটা মূলত আমাদের ডেটাবেসকে সংরক্ষণ করে এবং কোয়েরিজ গ্রহণ করে এবং ফলাফলটা আমাদেরকে রিটার্নে দেয়। ওকে, সো মাই এসকিউএলকে আমরা ব্রাউজারে চালানোর জন্য পিএইচপি মাই অ্যাডমিনটা ব্যবহার করি, যেটা একটি ইউআই ইন্টারফেস। তো এই গ্রাফিক্যাল ইন্টারফেসের লাভ হচ্ছে, যেমন আগে আমরা মাই এসকিউএল তৈরি করতে হলে আমাদেরকে এরকমভাবে ডাটাগুলোকে ইনসার্ট করতে হতো। যেমন ধরেন আমাদের থেকে একটা মাই এসকিউএল আছে। সো আমরা যদি কোনো ডেটাবেস দেখি, যেমন ধরেন এই একটি ডেটাবেস দেখি আমরা। সো এখানে যদি আমরা ডেটাবেসটাই ওপেন করি, তাহলে দেখেন ডেটাবেসটি এরকম কোয়েরি আকারে। সো এগুলো হচ্ছে আপনার ডেটাবেস কোয়েরি। বাট প্রবলেম হচ্ছে, এভাবে আপনি আপনার ডেটাকে ডিলিট বা মুছে অনেকখানি কষ্টকর। সো আমরা পিএইচপি মাই অ্যাডমিনের মাধ্যমে এই ডেটাটিকে গ্রাফিক্যাল ইন্টারফেস ওয়াইজ দেখতে পারি, যে মানে কোথায় কি ডেটা আছে, এবং সেই ডেটাটাকে আমরা আমাদের দরকার উপর ভিত্তি করে এডিট বা প্রসেস করতে পারি। ওকে, এছাড়া আপনারা যদি চান মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চ ব্যবহার করতে পারেন, যেটি একটি ডেস্কটপ অ্যাপ। তো এটার মাধ্যমে আপনি ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে বা গ্রাফিক্যাল ডায়াগ্রামের মাধ্যমে ডেটাবেস তৈরি করতে পারবেন। তো আজকে আমরা মূলত সেটি শেখাচ্ছি না, আমরা আমাদের পরবর্তী ক্লাসে হয়তো সেটি শেখাবো। তো আজকে আমরা মূলত কীভাবে কোয়েরিজগুলোকে ব্যবহার করে সেটাই শিখব। ওকে, সো আমরা প্রথমত লোকাল হোস্টের মাধ্যমে করছি। তো যাদের লোকাল হোস্ট নেই, তারা লোকাল হোস্ট ইনস্টল করে নিতে পারে। আর যারা মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চ ইনস্টল করতে চায়, তারা জাস্ট সিম্পলি গুগলের মধ্যে মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চ সার্চ করলে পেয়ে যাবে। যেমন আমরা যদি মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চে যাই, এখান থেকে জাস্ট সিম্পলি এটাকে ইনস্টল করে নেবেন আপনার, এবং আপনি এটাকে ব্যবহার করতে পারবেন।
এছাড়া যাদের লিনাক্স আছে তারা সরাসরি তো করতে পারছে, লিনাক্সের সাপোর্টটি আছে। ওকে, যে কোনো ডেটাবেস তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে ডেটাবেসে কিছু ইনফরমেশন দিতে হয়। যেমন ধরেন আমরা একটা ফার্স্ট কিউরি দিই, যে ধরেন আমরা একটা নতুন আলমারি তৈরি করছি যেখানে একাধিক থাক আছে। তো আমরা জাস্ট সিম্পলি এভাবে তৈরি করতে পারি যে আমরা ধরেন প্রথমে লিখবো যে ক্রিয়েট, এবার ক্রিয়েটের পর আমরা ডেটাবেস লিখবো যে আমাদের একটি ডেটাবেস তৈরি করা, এবং আমরা আমাদের সিম্পলি ডেটাবেসের নাম দেব। সো আমাদের ডেটাবেসটির নাম হচ্ছে টেস্ট, তো আমরা আমাদের ডেটাবেসের নাম দিলাম আপনার টেস্ট। ওকে, এবং এটিকে আমরা সেমিকোলন দিয়ে এন্ড করে নিলাম। তো এটাকে যদি আমরা গো দিই, সো এটা বলছে যে আমাদের অলরেডি ডেটাবেসটা এক্সিস্ট করে, যেহেতু আমরা অলরেডি একটা ডেটাবেস এখানে তৈরি করেছি। সো আমরা যদি এখানে নিউতে গিয়ে চেষ্টা করি, যে ধরেন আমরা এখানে নিউতে গেলাম এবং এখানে এসকিউএল কোয়েরির মাধ্যমে আমরা একটি নতুন ডেটাবেস তৈরি করি। আপনারা চাইলে এভাবে গ্রাফিক্যাল ইন্টারফেস ব্যবহার করে ডেটাবেস তৈরি করতে পারছেন। সো আমরা যেহেতু কোয়েরি ব্যবহার করছি, তো আমরা এভাবেই ডেটাবেস তৈরি করব, এবং আমরা আমাদের ডেটাবেসের নাম দিলাম টেস্ট ডেমো। ওকে, আমাদের ডেটাবেসের নাম টেস্ট ডেমো। এবার যদি আমরা এটাকে চেক করে দেখি, আমাদের সিম্পলি একটা ডেটাবেস নতুন তৈরি হয়ে গেল। ওকে, সো এভাবে মূলত আমরা ডেটাবেস, তো ক্রিয়েট ডেটাবেস হলো নির্দেশনা, যেখানে আমাদের ডেটাবেসের যে টেস্ট ডেমো নামটি দিলাম সেটি হলো আমাদের ডেটাবেস নেম। তো এখানের ক্ষেত্রে আমাদেরকে কোনো প্রকার ব্র্যাকেটসের দরকার নেই, আমরা যত কোয়েরি সবগুলো আমরা এখান থেকেই করব। এছাড়া যদি আমাদের থেকে অলরেডি ডেটাবেস তৈরি করা থাকে, আমরা সেটা এখান থেকে সিম্পলি ইম্পোর্ট করে নিতে পারছি। তবে যেহেতু আমরা এখানে তৈরি করছি, আমরা ডেটাবেস এভাবেই তৈরি করব। অনেক সময় আমরা ডেটাবেসের মধ্যে যদি স্পেস দিতে চাই, আমরা জাস্ট এভাবে করতে পারি যে আমরা আন্ডারস্কোর দিয়েও ডেটাবেসের নাম এভাবে তৈরি করতে পারি। বাট কোনো সময় আপনি এভাবে ফাঁক দিয়ে আপনার ডেটাবেসের নাম তৈরি করবেন, এতে প্রবলেম হতে পারে। ওকে, আশা করি এতটুকু বোঝা গিয়েছে। সো এবার আমরা তো ডেটাবেস তৈরি করেছি, এবার আমরা আমাদের ডেটাবেসটাকে কাজের যোগ্য করব। সো যাতে আমরা আমাদের ডেটাবেসটাকে ইউজ করতে পারি, সেই জন্য আমরা জাস্ট সিম্পলি একটা কমান্ড দেবো, সেটা হচ্ছে আমাদের ইউজ। আমরা আমাদের ডেটাবেসের নামটা লিখব যে টেস্ট ডেমো, এবং আমরা আমাদের ডেটাবেস এখানে টেস্ট ডেমো, এবং আমাদের ডেটাবেস ক্লিয়ার। সো এখন যদি আমরা এন্টার দিই, সো আমাদের ডেটাবেসটি এখন ফুললি রেডি ইউজ করার জন্য। সো আমরা মূলত এভাবে আমাদের ডেটাবেসটাকে রেডি করলাম। এগুলো খুবই সিম্পল, এগুলো অতটা কঠিন না, এভাবে আপনারা জাস্ট কোয়েরিজ তৈরি করতে পারেন। সো এবার আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে আমাদের মেন, অর্থাৎ টেবলস তৈরি করা। সো টেবিলে কলাম, যেটাকে আমরা মূলত ফিল্ড, এবং প্রতিটি ফিল্ডের টাইপ ও কনস্ট্যান্ট ঠিক করতে হবে। যেমন ধরেন প্রথমে যদি কোনো টেবলস আমাদের তৈরি করতে হয়, জাস্ট আমরা সিম্পলি একটা কমান্ড দেব যে ক্রিয়েট টেবল, এবং আমরা যে টেবিলটা তৈরি করছি সেটার নাম দেব। তো আমরা এক্ষেত্রে একটি ইউজার টেবিল তৈরি করছি, যে ইউজার, আমরা একটি ইউজার টেবিল তৈরি করছি। ওকে, এটা ইউজার্স হবে। হ্যাঁ, আমরা একটি ইউজার্স টেবিল তৈরি করছি, এই টেবিলটার নাম হচ্ছে ইউজার্স। এবং আমরা জাস্ট সিম্পলি ফার্স্ট ব্র্যাকেট নিয়ে এখানের মধ্যে আমরা আমাদের যাবতীয় যে কোয়েরিজগুলো সেগুলো অ্যাড করব। আমরা এখানে সেমিকোলন দিয়ে দিই। হ্যাঁ, এবার আমরা আমাদের যাবতীয় কোয়েরিজগুলো এখানে অ্যাড করতে পারবো। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আইডি, যে মূলত আমাদের এই কলামটার নাম কি। প্রতিটা, যেমন এক্সেল যদি ব্যবহার করে থাকেন সেখানে হয়তো দেখবেন যে প্রতিটা কলামের একটি নির্দিষ্ট নাম থাকে। তো আমরা প্রতিটি রেকর্ডের একক একটি আইডি দেবো, একটা মানে আইডেন্টিফায়ার দেবো। সো আমরা প্রথমে নেব যে আপনার আইডি, এবং আইডিটা আমাদের মূলত ইন্ট, অর্থাৎ নাম্বার, পূর্ণ সংখ্যাই হবে। সো আমরা জাস্ট নেব যে আইএনটি, ইন্ট। ওকে, আমরা আইডি ইন্ট, এবং আমরা এখানে আরেকটি কমান্ড দেব যে নট নাল, যাতে আমাদের এটি খালি রাখা যাবে না, অর্থাৎ যতবারই আমরা আইডি তৈরি, এখানে নতুন আইডি অ্যাড করব,
আমাদের এটি খালি রাখা যাবে না, একটি নতুন পূর্ণ সংখ্যা দিতে হবে আমাদের পরবর্তী ইউজারের জন্য। তো আমরা লিখব যে নট নাল। এরপর আমরা একটি প্রাইমারি কি দেব, যাতে আমাদের টেবিলকে আমরা মূল শনাক্তকারী রেকর্ড দিতে পারি, অর্থাৎ যাতে আমরা পরবর্তীতে দরকার পড়লে সেই টেবিলটাকে সহজে খুঁজে পাই একটি নির্দিষ্ট কি দিয়ে। আমরা জাস্ট সিম্পলি লিখব যে প্রাইমারি প্রাইমারি কি। সো এখানে ক্ষেত্রে যদি আমরা এখন এটাকে সেভ করি, তাহলে আমাদেরকে প্রতিবার ইউজারের ক্ষেত্রে একটি নতুন করে প্রাইমারি কি দিতে হবে বা একটা আইডি দিতে হবে। বাট আমরা যদি চাই যে প্রথম ইউজারের নাম আইডি হবে 1, পরবর্তী ইউজার হবে 2, পরবর্তী ইউজার হবে 3, তাহলে আমরা জাস্ট সিম্পলি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের অটো ইনক্রিমেন্ট। আমরা যদি অটো ইনক্রিমেন্ট দিই, তো অটোমেটিক সিস্টেম পরবর্তী ইউজারকে একটি ইউনিক আইডি দিয়ে দেবে। যেমন ধরেন 1, এর পরেরটা হবে 2, এর পরেরটা হবে 3, কিছুটা এরকম। ওকে, এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার নেম, অর্থাৎ আমরা ব্যক্তির আইডি নিলাম, এবার ব্যক্তির একটি নাম থাকবে এবং একটি ইমেল থাকবে এবং কত তারিখ তৈরি হয়েছে সেটা থাকবে। তো আমরা জাস্ট যেমন আমরা এর আগে আইডি ব্যবহার লিখলাম যে আমরা ব্যক্তিকে একটি ইউনিক আইডি দিলাম, তো সেমভাবে আমরা এবারে ব্যক্তিকে একটি নাম দেব। তো আমরা জাস্ট এভাবে লিখব যে নেম। তো আমরা একটি নেম রো তৈরি করলাম, এর আগে আমরা একটা টেবিল নিলাম, টেবিলের মধ্যে আমরা একটা নেম কলাম তৈরি করলাম এবং এই নেমের মধ্যে টা কত অক্ষরের হবে, আমরা চাইলে 50 অক্ষর দিতে পারি, 20 অক্ষর দিতে পারি বা 100 অক্ষর দিতে পারি। তো আমরা চাচ্ছি যেটা 100 অক্ষরের হবে, অনেকের নাম লম্বা হয়, তো আমরা 100 অক্ষর দেব। এবং এইটার ক্ষেত্রে আমরা যদি 100 অক্ষর দিতে চাই, তাহলে আমরা জাস্ট সিম্পলি ব্যবহার করব ভার্চার এবং আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে এখানে জাস্ট লিখে দেবো 100, অর্থাৎ 100 ওয়ার্ড অবধি সীমিত। তো এটা 100 ওয়ার্ডের বেশি যাবে না। এবং যখনই নতুন ইউজার তৈরি হবে তখন এটি খালি থাকতে পারবে না, অর্থাৎ এটিকে আপনাকে ভরাট করতে হবে। তো সেই জন্য আমরা জাস্ট এখানে লিখে দেব যে নট নাল। সিমিলার জিনিস এর আগের লাইনেও সেম জিনিসই করেছি, এই লাইনের মধ্যে আমরা সেম জিনিসটাই অ্যাপ্লাই করলাম যে নট নাল। এর পরবর্তী আমরা ব্যক্তির ইমেল অ্যাড করব। ইমেল লম্বা হতে পারে, তো আমরা সেম রুলটাই ফলো করব। আমরা জাস্ট এই জিনিসটাকে এখানে কপি করে আমরা পরবর্তী লাইনের মধ্যে পেস্ট করে দেব। জাস্ট ডিফারেন্ট হবে যে আমরা নেমের জায়গায় আপনার ইমেল দেব। সরি, এটা বড় হাতে, আমরা ছোট হাতে দিচ্ছি ইমেল। এবং আমরা এটাকে নট নাল দিলাম এবং নট নালের সাথে আমরা আরেকটা জিনিস এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আপনার ইউনিক। যে আমরা মূলত এখানে ইউনিকটা দিয়েছি যে একই ইমেল যাতে দ্বিতীয়বার কেউ ইউজ না করে, সেই জন্যই আমরা মূলত এখানের মধ্যে ইউনিক লিখে দেব। তো যতবারই আমাদের সেম ইউজার যদি পুনরায় অ্যাকাউন্ট করতে চায়, তাহলে যাতে সে না করতে পারে, তার কাছে একটি রিটার্ন ভ্যালু মেসেজ যাবে যে এই ইমেলটি অলরেডি এক্সিস্ট করে ডেটাবেসে। ওকে, আমাদের এটা হয়ে গেল। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, অর্থাৎ কত তারিখ আমাদের এই ডেটাবেসটি তৈরি হয়েছে বা কত তারিখ ইউজার আমাদের এই ডেটাবেসে অ্যাড হয়েছে। তো আমরা একটি সিম্পল তৈরি করব যে ক্রিয়েট আন্ডারস্কোর দিয়ে আমরা অ্যাড ডেট। সো আমরা জাস্ট সিম্পলি এখানের মধ্যে আমরা ক্রিয়েটেড অ্যাড ডেট। আমরা যদি এটাকে কোয়েরিটাকে অ্যাড করি,
আমরা জাস্ট এভাবেও করতে পারি। 1 মিনিট, এখানে একটি এরর আসলো। সো আমরা জাস্ট সরি, এটা ডেটা হয়ে গেছিলো, এটা ছিল যে ডেট। ওকে, সো একটু খেয়াল রাখবেন, এখানে অনেক সময় বানান মিস্টেক হতে পারে। সো আমরা আমাদের এটা একটু একবার দেখে নেন যে আমাদের এখানে সব কিছু ঠিক আছে। আমরা জাস্ট এখানে ডেটা এ দিয়ে দিয়েছিলাম, এটা ই হবে। সো এবার আমাদের এখানে আমরা চাইলে এটা এনেবল করে দিতে পারি বা না করলেও সমস্যা নেই, আমরা জাস্ট ওকে দিলাম। এখন আমাদের একটি সুন্দর ডেটাবেস তৈরি হয়ে গেছে। তো ডেটাবেস তৈরি হয়েছে, এটা আমরা কীভাবে বুঝবো? আমরা যদি এখন আমাদের এখানে যাই, তাহলে জাস্ট চেক করে দেখেন আমাদের একটা খুব সুন্দর ডেটাবেস ইউজার তৈরি হয়ে গেল। এখন যদি আমরা ইউজারে যাই, আমরা এটাকে রিসেট করি। হ্যাঁ, ওকে, এটা ওপেন হোক। সো এখানের মধ্যে আমাদের আইডি, নেম, ইমেল, ক্রিয়েটেড। ওকে, এখানে কোনো ডেটা নেই যেহেতু আমরা কোনো ডেটা অ্যাড করিনি। তো ডেটা অ্যাড করার জন্য আমরা কি করব? আমরা একটা সিম্পল ডেটা অ্যাড করব। তো আমরা প্রথমে যাব যে এখানে ডেটাবেসে, এবং এখান থেকে আমরা এসকিউএলে যাব যেহেতু আমরা নতুন ডেটা অ্যাড করছি। ওকে, সো যে কোনো ডেটা যদি আমাদের এসকিউএলের মধ্যে অ্যাড করতে হয় যে কোয়েরিজের মাধ্যমে, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার ইনসার্ট ইনটু। যে আমরা জাস্ট সিম্পল ভাষায় আমরা জাস্ট বলবো যে আমার এই ডেটাটি আমার এই কাঙ্ক্ষিত ডেটা টেবিলের মধ্যে অ্যাড করে দাও, যেখানে আমরা আমাদের ভ্যালুজগুলো দেব। অ্যাড করার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ইনসার্ট ইনটু, এরপর আমরা কোথায় ডেটাটা অ্যাড করছি? আমরা আমাদের ডেটা অ্যাড করছি ইউজার্স। এখানে অটোমেটিক সাজেশন আসছে ইউজার্স, এবং ইউজার্সের মধ্যে আমরা কিভাবে ডেটাটাকে অ্যাড করছি এবং কোথায় কোথায় অ্যাড করছি, যে আমরা এবং কি কি অ্যাড করছি। তো আমরা প্রথমে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে আপনার নেম, এরপরে আমরা অ্যাড করছি ব্যক্তির ইমেল, এরপর আমরা ব্যক্তি কত তারিখ আমাদের এখানে অ্যাড হয়েছে সেটা উল্লেখ করব, যে ক্রিয়েটেড অ্যাড। জাস্ট সিম্পল। এর পরের লাইনে আমরা মূলত আমাদের ডেটাটা অ্যাড করব। তো ডেটা অ্যাড করার জন্য আমরা এখানে ভ্যালু, তো আমরা এখানে লিখবো যে ভ্যালুস। তো আমরা আমাদের ভ্যালুসটা কিভাবে অ্যাড করছি? তো আমরা আমাদের ভ্যালুস অ্যাড করার জন্য ফার্স্ট ব্র্যাকেট নেব, একটু স্পেস নিয়ে। সো প্রথমে আমরা কি করব? আমরা সিঙ্গেল কোটেশন নেব, এবং সিঙ্গেল কোটেশনের মধ্যে প্রথমে আমরা ব্যক্তির নাম, যে ধরেন ব্যক্তির নাম দিলাম রাজীব। ওকে, এবং এর পরবর্তীতে আমরা ব্যক্তির ইমেল অ্যাড করব। সো সিমিলারভাবে আমরা ডাবল কোট নয়, আমরা সিঙ্গেল কোটেশন নেব, এবং এখানে আমরা ব্যক্তির ইমেলটা অ্যাড করব, যে ধরেন example@gmail.com। এর পরবর্তীতে আমরা কমা দিয়ে ব্যক্তি কত তারিখ আমাদের এখানে যোগ হয়েছে সেটা আমরা অ্যাড করব। এটা মূলত ইয়ার, মান্থ, ডে ফরম্যাটে হবে, বা আপনি চাইলে ডে, মান্থ, ইয়ার ফরম্যাটেও দিতে পারেন। সো আমরা এইভাবে এটা অ্যাড করছি যে 2025-এর 10 মাস এবং 1 তারিখ ব্যক্তি আমার এখানের মধ্যে অ্যাড হয়েছে। সো আমাদের এটি হয়ে গেল। তো আমরা এখানের মধ্যে লাইনটি ক্লোজ করে দেবো, কিছুটা পিএইচপির মতো আমাদের এখানে লাইনটা ক্লোজ করে দিতে হবে, নাহলে হয়তো কোয়েরিটা নেবে না। সো আমরা এটা অ্যানেবল আছে, এটা আপনি না অ্যানেবল করলেও সমস্যা নেই। এবার যদি দেখি আমাদের কোয়েরি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা যাই, দেখেন এখানের মধ্যে আমাদের একটি ইউজার অ্যাড হয়েছে। সো আমরা যাই, এই যে আমাদের একটি ইউজার অ্যাড হয়েছে। এখন আমরা যদি চাই যে একই টাইমে মাল্টিপল রেকর্ড অ্যাড করব, তো সেটা কিভাবে করব? তো আমরা যদি একই টাইমে মাল্টিপল রেকর্ড অ্যাড করতে চাই বা মাল্টিপল ডেটা একটি টেবিলে অ্যাড করতে চাই, তাহলে আমরা জাস্ট প্রথম ধাপটাকেই আমরা রিপিট করব, যে প্রথমে আমরা নিলাম আপনার ইনসার্ট ইনটু, এবং আমরা এখানে কোথায় ডেটা অ্যাড করতে যাচ্ছি, আমরা ইউজার্স, নেম, ইমেল, এবার আমরা যত ভ্যালুস অ্যাড করার সবগুলো আমরা এখানেই অ্যাড করে দেব। আমরা ভ্যালুসটা এভাবে অ্যাড করতে পারি যে আমরা এখানে যেহেতু আমরা পরপর অনেকগুলো ভ্যালু অ্যাড করছি,
সো আমরা এভাবেই তৈরি করি যে ভ্যালিউস, এবং এখান থেকে এটা নিচে গেলাম। সো নিচে আমরা আমাদের যাবতীয় সব ভ্যালিউসগুলো অ্যাড করব। তো আমরা এখানে ডাবল ব্র্যাকেট নিলাম, এবং ব্র্যাকেটের ভিতরে আমরা প্রথমে কি করা যায়, হ্যাঁ, ব্যক্তির নাম যে করিম, এবং ব্যক্তির ইমেল, ব্যক্তি কত তারিখ আমাদের এখানে অ্যাড হয়েছে। সো আমরা এখানে তারিখ দিলাম যে 2025 10/01, এটা 03 দিলাম, এবং আমরা আমাদের লাইনটাকে এখানে ব্রেক করবো না, আমরা আমাদের লাইনটা যেহেতু আমরা পরবর্তীতে আরও একটি লাইন অ্যাড করছি সেই জন্য। সো আমরা জাস্ট এটাকে কপি করব এবং পরবর্তী লাইনেও পেস্ট করে দেব, এবং পরবর্তী লাইনে এটাকে আমরা ক্লোজ করে দেব, এবং এই লাইনে এটাকে কমা দেব, এবং আমরা আমাদের ডেটা চেঞ্জ করি, যে এখানে দিলাম কারণ, এখানে দিলাম রহিম, আমরা জাস্ট ডেমো ইমেল অ্যাড করছি, এবং এরা প্রত্যেকে এক এক দিন অ্যাড হয়েছে। এ 4 তারিখ অ্যাড হলো, 12 তারিখ অ্যাড হলো, এক একজন এক এক টাইমে অ্যাড হয়েছে আমাদের এখানে। সো আমাদের এখানে সব কোয়েরিজগুলো ঠিকঠাক আছে, যেমন দেখেন এখানে আমাদের সব কোয়েরিজগুলো ঠিকঠাক আছে। সো এবার যদি আমরা গো দিই, আমাদের সব কোয়েরিজগুলো অটোমেটিক এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এখন যাই এবং আমরা আমাদের ইউজার চেক করে দেখি, দেখেন অটোমেটিক সবার ডেটাগুলো আমাদের স্টোরেজ, এটা কিছুটা এক্সেল শিটের মতো দেখতে। এবং যদি আমরা আমাদের ডাটাগুলো পড়তে চাই, যে আমাদের একটি ইউজার টেবিলের আমরা সব ডাটা পড়তে চাই, তাহলে আমরা এভাবেও পড়তে পারি, আর নইলে আমরা এভাবেও পড়তে পারি, যে আমরা ধরেন যে এভাবে লিখতে পারি যে সিলেক্ট, এবং সিলেক্টের পর আমরা একটা অ্যাস্টেরিস্ক দেব, এবং অ্যাস্টেরিস্ক দিয়ে আমরা কোথা থেকে পড়তে চাচ্ছি, আমরা লিখলাম ফ্রম ইউজার্স, যে আমরা ইউজার টেবিলটা থেকে ডাটা পড়তে চাচ্ছি। যদি আমরা এখন ওকে দিই, অটোমেটিক আমরা কমান্ডের মাধ্যমে আমাদের ডেটা ইয়েটা ওপেন হবে। সেটা মূলত আমরা কমান্ড ব্যবহার করে করলাম। এখন যদি নির্দিষ্ট কলাম আমি সিলেক্ট করতে চাই, যেমন এখানের মধ্যে যদি আমরা যাই কোনো একটা ডেটাতে, তাহলে আমাদের এখানে কিছু কলাম আছে, যে আমাদের এখানে কিছু কলাম আছে, যে আইডি, ইমেল। সো এখানের মধ্যে যদি আমরা যাই, তো আমাদের এখানে কিছু কলাম আছে। তো আমি চাচ্ছি যে আমাদের এখানে কিছু কলাম আছে, যে আইডি, নেম, ইমেল। সো আমি চাচ্ছি আমার যে কোনো কলামসের ডেটা আমি শো করতে, যে আমরা পুরোটা না দেখিয়ে আমরা যে কোনো একটি কলামের ডেটা শো করতে। তাহলে তাহলে আমরা সেমভাবে করব, যে সিলেক্ট, আমরা জাস্ট লিখব যে নেম, আমরা কি কি দেখা যাচ্ছে, নেম, ইমেল, কিন্তু সেটা কোথা থেকে দেখাতে চাচ্ছি সেটাকে উল্লেখ করে দিই, যে আমরা ফ্রম ইউজার্স, যে আমরা আমাদের ইউজার্স টেবিলের নেম এবং ইমেল কলামটি শো করতে চাচ্ছি। তো এখন যদি আমরা ওকে দিই, যে দেখেন শুধু নেম আর ইমেল কলামটি আমাদের কাছে শো হচ্ছে। এবং আমরা যদি শর্ত ব্যবহার করি, শর্ত সহ ব্যবহার করি, তাহলে আমরা যদি এখানে একটি শর্ত ব্যবহার করি, যে সিমিলার ফরম্যাটে, যে সিলেক্ট অ্যাস্ট্রেস, এগুলো একটু মনে রাখেন যে কখন কি ব্যবহার করতে হয়, নোট ডাউন করে রাখতে পারেন, যে অ্যাস্ট্রেস ইউজার্স, এবং কোথার থেকে আমরা ডেটাটা শো করতে চাচ্ছি, যে ইউজার্স টেবিলের যেখানে আমার এই ইমেলটি আছে, ইমেল ইকুয়াল, আমরা আমাদের ইমেলটি দিলাম যে example@gmail.com, এবং আমরা এটাকে ক্লোজ করে দিই। সো এই যে ডেটাটা কোথায়, তো এটা আমার ডেটাবেজে খুঁজে আমার এই ইমেলটা বের করে দিল।
এভাবে আমরা যে কোনো জিনিস খুঁজতে পারবো। কারণ ধরেন এখানের মধ্যে প্রায় 500 ইউজার আছে। ধরেন কোনো একটা আপনার ফরম বানাইলেন যেখানে 5,000-এর উপর ইউজার আছে, বা একটা সোশ্যাল মিডিয়া টাইপের সাইট বানাইলেন যেখানে 1,000-এর উপর ইউজার আছে। আপনি চাচ্ছেন এই কাঙ্ক্ষিত ইমেলটি খুঁজে বের করতে। এখন ওটা স্ক্রল করে খুঁজে বের করা বা এখানে খুঁজে বের করা তো টোটালি পসিবল না। তখন আপনি এভাবে একটা সিম্পল কমান্ড দিয়ে আপনি ব্যক্তির নাম, ব্যক্তির ইমেল বা ব্যক্তির আইডেন্টিফায়ার ব্যবহার করে এভাবে ডেটা বের করতে পারবেন। ওকে? সো আশা করি এটা বোঝা গেল। সিম্পল। এবং এছাড়া আপনি যদি চান অর্ডার লিমিট করতে পারবেন। অর্ডার লিমিটটা কিভাবে করে? অর্ডার লিমিটটা হচ্ছে ধরেন আপনি লিখলেন সিলেক্ট অ্যাস্ট্রেস ফ্রম কোথার থেকে? ফ্রম ইউজার, এবং অর্ডার বাই, যে মানে কিভাবে ডেটাটা শো হবে। তো আমরা লিখলাম যে অর্ডার বাই আইডি ডেস্ক লিমিট, আমরা একটা লিমিট দিয়ে দিই যে লিমিট 5। এখন যদি আমরা এটাকে দেখি আমাদের ডাটাটা কিভাবে দেখাচ্ছে, আমাদের ডাটাটা উল্টো ফরম্যাটে দেখাচ্ছে যে যেহেতু আমাদের এখানে 5টা ডাটা নেই, 4টা আছে, তো আমাদের এখানে 4 3 2 1 এভাবে উল্টো ফরম্যাটে দেখাচ্ছে। সো আমরা অর্ডার্সটাকে চেঞ্জ করলাম, যে আমরা লিমিট করে দিলাম। সিমিলারভাবে এখন যদি আমাদের ডাটা পরিবর্তন করতে হয়, আমরা ডাটা কিভাবে করব পরিবর্তন? আমরা কি এখানে গিয়ে আবার ডিলিট করব, তারপর নতুন ডাটা অ্যাড করব? এটা অনেক প্রবলেমেটিক। তো আমরা চাচ্ছি, কারণ এখান থেকে যদি আমি এখন এটাকে ডিলিট করি তাহলে করিম 1 হয়ে যাবে, কারণ 2 হয়ে যাবে, রহিম 3 হয়ে যাবে, মানে অর্ডার চেঞ্জ হয়ে যাবে। আমি চাচ্ছি অর্ডার চেঞ্জ না করে আমরা আমাদের ডেটা স্টোর করতে। অর্ডার চেঞ্জ না করে ডেটা কিভাবে স্টোর করে? সো আমরা যদি সেটা চাই, আমরা এভাবে করতে পারি যে আমরা যাব যে আমাদের এখানে প্রথম অর্ডার অনুসারে প্রথম ব্যক্তির নাম কি, যে আমরা চাচ্ছি এখানে কারণ অর্থাৎ অর্ডার 3, এই 3 এর ডেটাটা চেঞ্জ করতে, কিন্তু এটাকে আমরা ডিলিট করব না। সো আমরা জাস্ট যাব, আমরা এখানে লিখবো এসকিউএল কোয়েরির মধ্যে যে প্রথমে আমরা আপডেট লিখবো, যে আমরা আপডেট। আমরা কি আপডেট করতে চাচ্ছি? আমরা চাচ্ছি ইউজারকে আপডেট করতে। সো আমরা ইউজার্স আপডেট লিখবো। এরপর সেট সেট লিখে আমরা লিখবো নেম, যে আমরা যেহেতু ব্যক্তির নাম আপডেট করতে যাচ্ছি। সো আমরা লিখলাম নেম, এবং এখানে যা আপনি আপডেট করতে চান, ইমেল করেন বা নেম করেন, যেটা আপনি করতে চান। তো আমরা এখানে ব্যক্তির নেমটা আপডেট করতে চাচ্ছি, এবং এখানে আমরা ব্যক্তির নাম দিলাম ধরেন রবি মুখার্জি, এক্সাম্পল শুরু, যে কোনো নাম হতে পারে। এবং এটা কোথায় স্টোর হচ্ছিল? 3 নম্বরে। সো আমরা এখানে লিখে দেবো হয়ার, আমরা আইডি, যে আমরা আমাদের আইডিটা উল্লেখ করব, যে আইডি কোথায়। সো আমাদের নামটা ছিল যে 3 নম্বরে, তো আমরা 3 নম্বর ব্যক্তির ডেটা চেঞ্জ করে দিয়েছি। এখন যদি আমরা যাই, আমাদের 3 নম্বর ব্যক্তির ডেটা চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়েছে নাকি একটু দেখি। সো দেখেন আমাদের 3 নম্বর ব্যক্তি যে ছিল তার নাম চেঞ্জ হয়ে গেছে, তার নাম করণ ছিল, তার নামটা চেঞ্জ হয়ে রবি মুখার্জি হয়ে গেছে। এবং যদি আমরা এই পুরো টেবিলটাকে ডিলিট করতে চাই, আমরা তাহলে সিম্পলভাবে করতে পারি, সেটা হচ্ছে আপনার জাস্ট এখানে ড্রপ দিয়ে দিলে, এই ড্রপ দিলাম, ওকে দিলাম, ডিলিট হয়ে গেল। বাট আমরা এভাবে ডিলিট করবো না, আমরা কোয়েরির মাধ্যমে ডিলিট করবো, যেহেতু আমরা আজকে মূলত এই কোয়েরিগুলো সম্পর্কে শিখছি। তো আমরা চাইলে সহজভাবে করতে পারি, বাট এগুলো যদি আমরা শিখে রাখি বিভিন্ন ক্ষেত্রে কাজে আসবে। যেমন কিছু আপনার লোকাল সার্ভার আছে, যেমন ধরেন আপনারা যদি লোকাল সার্ভার ব্যবহার করে থাকেন, লোকাল হোস্ট না লোকাল সার্ভার, সেখানে ক্ষেত্রে আপনার কোয়েরিজগুলো কাজে আসতে পারে। সো আমরা এখানে লিখলাম ডিলিট ফ্রম, আমরা চাইলে পুরো ডেটাবেসটাই ডিলিট করতে পারি, আর নইলে আমরা ডেটাবেসের পুরো একটি কাঙ্ক্ষিত ইউজারকে ডিলিট করব। তো আমরা প্রথমে একটু আগে আমরা একজনের ডেটা চেঞ্জ করেছিলাম, আমরা আজকে তাকে ডিলিট করে দিই, যে আমরা 3 লিখে ওকে। এখন এই ব্যক্তির ডেটা ডিলিট হয়ে যাবে। সো আমরা আমাদের এই থার্ড ডেটাটা ডিলিট করে দিলাম, এই আমরা ওকে দিলাম। সো এটা এখন 3 নম্বর ডেটাটাকে খুঁজে ডিলিট করে দিয়েছে। তো এখন যদি আমরা দেখি,
এই যে আমাদের 3 নম্বর ব্যক্তির ডেটা চলে গিয়েছে। সো আমরা চাইলে ড্রপ টেবল ইউজার বা ড্রপ ডেটাবেস ওরকম করতে পারি। যেমন এটা সহজে আমরা এখান থেকে চাইলে এইগুলোকে সিলেক্ট করে এভাবে ডিলিট দিয়ে দিতে পারি। ওকে, বা আমরা চাইলে পুরো ডেটাবেসটাকেও এখান থেকে ডিলিট করতে পারি। এইভাবে আমরা ডিলিট করতে পারি। আর যদি ডেটাবেস ডিলিট করতে হয় আমরা জাস্ট এখানে যাব, এখান থেকে গিয়ে আমরা আমাদের ডেটাবেসটাকে সিলেক্ট করে এখান থেকে ড্রপ দিয়ে ডিলিট করে ফেলতে পারবো। আর যদি আপনি শেয়ার্ড হোস্টিং ব্যবহার করেন সেখানে ডিলিট করার অপশনও আছে আলাদা। এটা হচ্ছে আমরা যেহেতু আমরা লোকাল হোস্ট ব্যবহার করছি এখানে সবগুলো একটারই ভিতর, ওই জন্য। ওকে, সো আশা করি এতটুকু বুঝতে পারলেন। সো এখানের ক্ষেত্রে কিছু আপনার ডাটা টাইপ মনে রাখতে হবে। যেমন এগুলো বলে রাখি, যখন আপনি সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা ব্যবহার করবেন, এগুলো আমরা অলরেডি ব্যবহার করলাম, তখন আপনি সর্বদা ইন্ট ব্যবহার করবেন। অর্থাৎ যখন আপনারা পূর্ণ সংখ্যা লিখবেন তখন ইন্ট ব্যবহার করবেন। এবং যখন সর্বোচ্চ অক্ষর উল্লেখ করে দেবেন যে একটি কতটুকু অক্ষর হবে, তখন আপনি ব্যবহার করবেন ভার্চার। এবং এই ভার্চুয়ালের মধ্যে আপনার সর্বোচ্চ সংখ্যা চাই সেটা 50 অক্ষর বা 20 অক্ষর এটা হবে। যখন আপনি বড় টেক্সট বা নোটস বা বর্ণনা অ্যাড করবেন তখন আমরা সেটা মূলত টেক্সট ডাটা ব্যবহার করে অ্যাড করি, যে টেক্সট, আমরা জাস্ট টেক্সট, এভাবে আমরা মূলত টেক্সট ডাটা ব্যবহার করি। যখন তারিখ আমরা অ্যাড করি, তারিখের জন্য টেবিল তৈরি করতে হয়, তখন আমরা ডেট, এই ডেট ব্যবহার করি। এটা একটু আগে দেখালাম। এবং যদি আমরা তারিখ এবং সময়, যে এই ব্যক্তি এই তারিখের এই সময় এত ঘন্টায় কাজ করেছে, এটা অ্যাড করতে চাই, তাহলে আমরা জাস্ট ডেট টাইম এভাবে অ্যাড করি। সিমিলারভাবে আমরা যদি বুলিয়ান অর্থাৎ ট্রু ফলস অ্যাড করি, তাহলে আমরা জাস্ট লিখে দিই যে বুলিয়ান। আমরা যদি কোনো কিছুর ক্ষেত্রে ডাটার মধ্যে বুলিয়ান, যেমন আমরা পিএইচপির ক্ষেত্রে ক্লাসে দেখিয়েছিলাম যে আমরা বুলিয়ান ব্যবহার করি, তখন সেই ট্রু ফলসটা আমরা মূলত এইভাবে স্টোর করি। আর এই বুলিয়ানের ক্ষেত্রে মান সর্বদা 0 বা 1 হবে। ওকে, সো এবং আরেকটি মূল জিনিস হচ্ছে আপনার কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটি কি? তো প্রতিটি রেকর্ডের একটি ইউনিক আইডি থাকে। এই যে আমাদের এখানে তো প্রতিটির একটি ইউনিক আইডি আছে, আর এই আইডিটাই হচ্ছে আপনার প্রাইমারি কি। এই যে 1 2 4 এটা হচ্ছে আপনার প্রাইমারি কি। সিমিলারভাবে আমরা নট নাল একটি ব্যবহার করেছিলাম। সো এটি আমরা ব্যবহার করেছিলাম মূলত কোনো জায়গা খালি রাখা যাবে না। যে ফর্ম ফিল করার সময় অনেক সময় আপনারা দেখবেন যে সেখানের মধ্যে একটি স্টার মার্ক দেওয়া থাকে যে ফর্মটি ফিল করতে হবে এই কলমটি, এটাও সেরকম। সিমিলারভাবে আমরা যখন ইউনিক টাইপটা মেইন টাইপটা ব্যবহার করলাম বা ডাটা টাইপটা ব্যবহার করলাম, তো ইউনিকের কারণে যতবার আমরা নতুন অ্যাকাউন্ট করব আমরা সেম ইমেল বারবার ইউজ করতে পারবো না। এবং আমরা যদি কোনো ক্ষেত্রে ডিফল্ট দিয়ে রাখি, তো এই ডিফল্ট দিয়ে রাখলে আমাদের যদি কোনো মান দেওয়া না থাকে তবে একটি ডিফল্ট মান সেখানে আমাদের শো করবে। বা ধরেন ডিফল্ট আমরা কোনো ইউজারকে এর মধ্যে যদি আমরা ডিফল্ট দিই তাহলে সেই ডিফল্ট মানটা অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ, তো ডিফল্টে অ্যাক্টিভ থাকে, অর্থাৎ এই ইউজারটি আমাদের একজন অ্যাক্টিভ ইউজার, যেহেতু আমাদের এটা ডিফল্ট। আমরা যদি চাই এই ব্যক্তিটাকে ডিফল্টের জায়গায় ইনঅ্যাক্টিভ করতে পারি, আমাদেরকে ওভাবেই কমান্ডটা দিতে হবে। ওকে, এটাকে আরও ভালোভাবে বুঝলে ভালো হয়। যে প্রথম দিকে আমরা আমাদের কনস্ট্যান্ট সম্পর্কে বললাম, যে কনস্ট্যান্ট মানে হলো কিছু নিয়ম বা বিধিনিষেধ যা আমরা কোনো টেবিল বা কলামের উপর বসাই, যাতে ডাটা সবসময় সঠিকভাবে এবং নিরাপদভাবে সংরক্ষিত থাকে। তো এখন যেগুলো নিয়ে আমরা বললাম সেগুলো হচ্ছে আমাদের মূলত কিছু কনস্ট্যান্ট। ওকে, উদাহরণ, যে আপনি ধরেন একটা টেবিল বানালেন যেটা নাম দিলে আপনারা ইউজার, যে আমরা বানাইলাম, যেখানে আপনার নাম, ইমেল, ফোন নাম্বার আছে। এখন আপনি চান যে একই ইমেল যেন দুইবার না থাকে, ওই জন্য আমরা কি ব্যবহার করলাম, আপনার ইউনিক কিটা ব্যবহার করলাম। এবং আইডি যেন ফাঁকা না থাকে, ওই জন্য আমরা কি ব্যবহার করলাম, নট নাল। এবং বয়স যদি 0 এর কম হয় তাহলে সেটি গ্রহণ করা যাবে না, বা 18 এর কম হয় তবে সেটি গ্রহণ করা যাবে না। এই টাইপের রুলসগুলোই হলো আমাদের কনস্ট্যান্ট রুল। ওকে,
সো এখানের ক্ষেত্রে আমরা নট নাল, ইউনিক, প্রাইমারি কি, ফরেন কি, চেক, ডিফল্ট এগুলো ব্যবহার করলাম। ওকে, যেমন আমরা আরেকটি জিনিস ব্যবহার করি, যে ধরেন আমরা আমাদের এই পুরা আমরা একটি প্রাইমারি কি এর উদাহরণ দিই, যে আমরা এটাকে ড্রপ করে দিই। সো আমরা এটাকে ড্রপ করে দিলাম। এবার আমরা একটি প্রাইমারি কি তৈরি করি, যে আমরা আবার নতুন একটি টেবিল তৈরি করব যেখানে আমরা প্রাইমারি কি অ্যাড করব, ইউনিক আইডি। ওকে, সো আমরা প্রথমে কিভাবে তৈরি করি ডেটা, যে আমরা লিখি ক্রিয়েট টেবল ইউজার্স, এবং প্রথমে আমরা কি অ্যাড করি আইডি। এরপর আমরা কি করি, আইডিটা আমাদের মূলত ইন্টিজার ফরম্যাটে হবে, তো ইন্ট। এরপর আমরা কি করব, একটি প্রাইমারি কি অ্যাড করব, যে প্রাইমারি, এর আগেটা তো মনে হয় আমরা অ্যাড করেছিলাম, তা আমরা আরেকবার দেখাচ্ছি। প্রাইমারি কি, যাতে ব্যক্তিকে আইডেন্টিফাই করা যায়, ব্যক্তির নেম, যে নেম এবং নামটা মূলত 50 অক্ষর অবধি সীমাবদ্ধ থাকবে। আমরা ব্যক্তির নামটি আমরা 50 অক্ষর অবধি সীমিত করে দিলাম। এরপর আমরা আমাদের ইমেল, আমরা আমাদের ব্যক্তির ইমেলটি আপনার 100 অক্ষর অবধি সীমিত করে দেব। আমরা ব্যক্তির ইমেলটি আপনার 100 অক্ষর অবধি সীমিত করে দিলাম। এরপরে চাইলে আমরা আরও এখানে ফোন নাম্বারটা আমরা অ্যাড করতে পারি, বা না অ্যাড করলেও সমস্যা নেই। আমরা জাস্ট এবার যদি দিই আমাদের ডেটাবেস রেডি। সো আমরা এখানে ডেটাবেসটাতে গেলাম। সো এটা হচ্ছে আমাদের আইডি, নেম, ইমেল। সো আমরা কম্পোজিট প্রাইমারি কির একটা উদাহরণ দেখি, যে ধরেন আপনি একটি টেবিল বানাচ্ছেন একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য, যেখানে ছাত্রের রোল নাম, রোল নাম্বার ও ক্লাস একসাথে আইডেন্টিফাই করা হবে। তখন আমরা প্রাইমারি কি দিয়ে সেটাকে আইডেন্টিফাই করতে পারি। এটা কিভাবে, যে ধরেন আমরা একটা টেবিল তৈরি করি, যে আপনার স্টুডেন্ট একটা টেবিল তৈরি করি, এবং আমরা চাচ্ছি যে ব্যক্তি যখনই সার্চ করবে তখন স্টুডেন্টসদের প্রথমত রোল নাম্বার এবং ক্লাস একই সাথে আইডেন্টিফাই হবে। তো আমরা প্রথমে লিখে নিলাম আমাদের রোল নাম্বারটা আপনার ইন্টিজার ফরম্যাটে হবে, সরি, আমাদের রোল নাম্বারটা আপনার ইন্টিজার ফরম্যাটে হবে, এবং আমাদের ক্লাস 10 লাইন অবধি, 10 ওয়ার্ড অবধি সীমিত থাকবে, কারণ অতটা বড় লাগছে না আমাদের। আমরা লিখব ক্লাস আপনার ভার্চুয়াল, আমরা এটাকে 10 ওয়ার্ড অবধি সীমিত, কারণ অত বড় আমাদের দরকার নেই। আমরা 10 ওয়ার্ডের মধ্যে ক্লাস 1, ক্লাস 2 এভাবে লেখা যায়, কঠিন না। এরপর আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে আপনার নেম। তো ব্যক্তির নাম আমরা 50 ওয়ার্ড অবধি সীমিত রাখলাম, এবং আমরা যদি চাই প্রাইমারি কি অ্যাড করে দিই। এবার আমরা আমাদের প্রাইমারি কিতে একটি ভ্যালু দেব, যে আমরা আমাদের একটি প্রাইমারি কি তৈরি করি, প্রাইমারি কি, এবং আমাদের প্রাইমারি কি ডেটা যেটা শো করবে সেটা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে আপনার রোল।
রোল নং এবং আমাদের ক্লাস। আমাদের প্রাইমারি কি মূলত এই ডেটাটাকেই শো করবে। যখনই আমাদের প্রাইমারি কিটাকে ইনিশিয়ালাইজড করা হবে আমাদের রোল নাম্বার আর ক্লাস এই দুইটা একসাথে শো করবে। সো আমরা আমাদের ডেটা তৈরি করে নিলাম। সো ডেটা কীভাবে ইনসার্ট করে এটা তো আশা করি জানেন। সো আমরা ওই পার্টটুকু দেখাচ্ছি না, আমরা এর পরের পার্টটুকুতে যাব যে ফরেন কি। ফরেন কিটাকে কীভাবে আমরা ইউজ করতে পারি। সো ফরেন কিটা মূলত হলো যে অন্য টেবিলের প্রাইমারি কির রেফারেন্স তৈরি করতে আমরা মূলত ফরেন কিটাকে ব্যবহার করি। যেমন ধরেন অর্ডার টেবিলের ইউজার আইডি হলো ইউজার আইডি এর ফরেন কি। ওকে, সো আমরা এটা কীভাবে করতে পারি যে ধরেন আমরা আরেকটি ডেটা ইনসার্ট করি, আমরা আরেকটি টেবিল বানাই, একটা স্টুডেন্ট একটা ইউজার এবং একটা আমরা ধরেন রেস্টুরেন্টের জন্য আমরা একটা অর্ডার টেবিল তৈরি করছি যে ক্রিয়েট টেবিল অর্ডার এবং আমরা আমাদের সকল ডেটা এখানে অ্যাড করব। যে প্রথমত হচ্ছে অর্ডারের জন্য একটি আইডি, যে আমাদের যে খাবারটি বা যে অর্ডার আসছে সেটার আইডি কি হবে। আমরা লিখলাম অর্ডার আইডি, আমরা জাস্ট এর নাম দিলাম যে অর্ডার আইডি এবং এই আইডিটা মূলত আমাদের সর্বদা ইন্টিজার ফরম্যাটে হবে যেহেতু পূর্ণ সংখ্যা, এবং এটা খালি রাখা যাবে না। আমরা লিখলাম নট নাল। আর দ্বিতীয় জিনিস, এটা একটা প্রাইমারি কি থাকবে এবং প্রাইমারি কিটা আমাদের ইনক্রিমেন্ট অর্থাৎ সময়ের উপর ভিত্তি করে চেঞ্জ হবে, যে মানে প্রথমটা 1 হলে তো পরবর্তীটা 2 3 4 এভাবে হতে থাকবে, সেম হবে না। তো আমরা ইনক্রিমেন্ট দিয়ে দিলাম। এরপর আমরা ইউজারের আইডি, আমাদের তো অলরেডি একটা টেবিল আছে, আমরা এখানের মধ্যে ইউজার আমরা একটা ইউজার আইডি তৈরি করছি যে আইডি, এটাও আমাদের ইন্ট ফরম্যাটেই হবে, ইন্টিজার ফরম্যাটে, এবং এটা আমরা খালি রাখতে পারবো না, এটাকে আমাদের একটা ভ্যালু দিতে হবে। এরপর অ্যামাউন্ট, যে মানে খাবারের ডিশ যেটা সেটার অ্যামাউন্ট কি, আমরা এখানের মধ্যে অ্যামাউন্ট অ্যাড করব। অ্যামাউন্ট সর্বদা ডেসিমেল ফরম্যাটে হতে পারে, যে ধরেন 9.20 ডলার বা 20.21 ডলার ওরকম। সো আমরা এটাকে ডেসিমেল ফরম্যাটে অ্যাড করব। আমরা ডেসিমেল লিখলাম এবং ডেসিমেলটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে যে আমরা এটা 10 এরকমভাবে অ্যাড করছি। এবার আমাদের অর্ডারের ডেট অ্যাড করতে হবে। আমরা একটা কলাম তৈরি করলাম যে অর্ডার ডেট, আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের মেইন জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের ফরেন কি। সো আমরা আগে লিখিনি, তারপরে আমরা এটাকে বুঝাই দিই। আমরা লিখব প্রথমে ফরেন কি ইউজার, ইউজার আইডি। আমাদের ফরেন কিটা মূলত ইউজার আইডির জন্য তৈরি হচ্ছে এবং রেফারেন্স, এবং এই রেফারেন্স হচ্ছে আমাদের আপনার এই যে আমরা একটা ইউজার তৈরি করলাম, এখানে ইউজারের রেফারেন্সের উপরেই আমাদের মূলত ইউজার আইডি তৈরি হবে। আমরা এখানে একটা রেফারেন্স দিয়ে দিই
যে আমাদের রেফারেন্স হবে আপনার ইউজার্স আইডি। আমাদের এখানে আর সেরকম কিছু নেই। এবার আমরা এটাকে একটু এক্সপ্লেন করে দিই যে আমরা ফরেন কি ইউজার আইডি রেফারেন্স ইউজার আইডি দিলাম কেন। এটার নির্দেশ বলে দেয় যে অর্ডার ডট ইউজার আইডি টেবিলটি ইউজার টেবিলের আইডি কলমের সাথে যুক্ত আছে। যদি কোনো অকার্য ইউজার আইডি দিন তাহলে ইনসার্ট হবে না। মূলত আমাদের এই অর্ডারের ডেটাটা আমাদের এই ইউজারের ডেটার সাথে কানেক্টেড থাকবে। এটাই জন্য আমরা ফরেন কিটা মূলত ব্যবহার করি। আর এখানে অ্যানেবল ফরেন কি চেক দিয়ে রাখলে আমাদের এই যে ফরেন কি যদি থাকে সেটা সেট আপ হয়ে যায়। তো এখন যদি আমরা যাই, আমাদের এখানে অলরেডি একটি ফরেন কি অ্যাড হয়ে গেছে আমাদের ইউজার্সের জন্য। তো এখানে যখনই কোনো অ্যাড হবে আমাদের ইউজার আইডিটা এখানের সাথে ভেরিফাই হবে। তো আশা করি এতটুকু তো হয়তো আপনাদের বোঝা গিয়েছে, ওরকমটা প্রবলেম হওয়ার কথা নয়। কারণ মাইস্কুল অতটা কঠিন নয় এবং এটা অনেক সহজ। এবং পরবর্তীতে আমরা চেষ্টা করবো যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অপশানটাও শো করতে। সেখানের ক্ষেত্রে অনেকের হয়তো প্রবলেম হতে পারে, বাট এই টাইপের কোয়েরিজগুলো যদি নোট ডাউন করে রাখেন আপনারা সহজেই একটা ডেটাবেস তৈরি করতে পারবেন। আশা করি সেখানে কোনো প্রবলেম হবে না। সো কিছু কমন মিস্টেক আমাদের হয়ে থাকে এই ডেটাবেস তৈরি করার ক্ষেত্রে। যেমন ধরেন আমরা হয়ার ব্যবহার করেছিলাম, তো হয়ার ছাড়া আপডেট বা ডিলিট প্রয়োগ করলে পুরো টেবিলই কিন্তু বদলে যেতে পারে বা মুছে যেতে পারে। আর যখন আপনারা টেবলস তৈরি করবেন, যে আমরা যখন এখানে টেবলস তৈরি করছি, টেবলসগুলোর নাম কোনোদিন ফাঁক রাখবেন না। যেমন ধরেন আপনারা অর্ডার্স ফাঁক দিয়ে প্রোডাক্ট লিখলেন না, বা প্রোডাক্ট ফাঁক দিয়ে অর্ডার্স লিখলেন, ওভাবে না, প্রোডাক্ট আন্ডারস্কোর অর্ডার্স এভাবে লিখতে হবে। ফাঁক বা স্পেস দেওয়া যাবে না। আর একটা সবসময় মনে রাখবেন যে যখন এই ডাটাবেস তৈরি করবেন সেটার একটা ব্যাকআপ নিয়ে রাখার চেষ্টা করবেন। অনেক সময় ধরেন আপনারা এই যে যেমন হয়ার ব্যবহার না করে যদি আপনি আপডেট বা ডিলিট করেন সব কিছু চলে যাবে, তখন একটা প্রবলেম হতে পারে। যেমন আমরা এখানে দেখিয়েছিলাম যে আমরা ৩ নম্বর ব্যক্তির ডেটাটা ডিলিট করেছিলাম হয়ার ইউজার দিয়ে তারপর আইডি দিয়ে। তো সেখানে যদি আমরা আইডিটি না লিখলাম তাহলে পুরো ইউজার যে আমাদের টেবিলটি আছে সেটি ডিলিট হয়ে যেত। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এই ক্ষেত্রে কোনো প্রকার প্রবলেম হবে না। তো পারলে একটি হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট করে রাখতে পারেন যে আপনারা কিছু টেবলস ৫টি টেবলস তৈরি করবেন বা ২টি টেবল তৈরি করবেন। সেখানের মধ্যে আপনি প্রতিটা টেবিলের মধ্যে ৫টি রেকর্ড ইনসার্ট করবেন এবং নিচের কিছু এসকিউএল আপনারা ওখানে রান করাবেন, এই যে এসকিউএল ডেটাগুলোর জন্য, যাতে আপনার ডেটাটি কি ঠিকমতো অ্যাক্সেসেবল নাকি সেটা আপনি বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে যে সিলেক্ট আন্ডারস্কোর ফ্রম ইউজার, তো এটা যদি দেন তাহলে আপনার ইউজারের সকল ডেটা শো করবে। এরপর হচ্ছে সিলেক্ট নেম ফ্রম ইউজার হোয়ার, এটা ব্যবহার করবেন। এরপর ওখানের মধ্যে আপনি ইমেল লাইক, যেমন একটু আগে দেখিয়েছিলাম যে এখানের মধ্যে আমরা ইউজারের ইমেলটি খুঁজে বের করলাম। তো যদি আপনার থেকে ৫০০ বা ১০০০ ইমেল অ্যাড্রেস থাকে ইউজারের, সেখান থেকে আপনি যে কোনো ইউজারের নাম বা ইমেল ব্যবহার করে তার ডেটা বের করতে পারবেন। ওকে, এরপর আপনাকে ইউজার বা আপনার অন্যান্য ডাটা, এই যে টেবলস আছে সেগুলোর ডাটা চেঞ্জ করতে হবে। যেমন ধরেন স্টুডেন্ট বা অর্ডার্স, এদের ডেটা চেঞ্জ করতে হবে। তো আপনি আপডেট স্টুডেন্ট সেট নেম, সেট নেম কনক্যাট নেম স্টুডেন্ট ওয়ার আইডি 1 এগুলো দিয়ে আপনার ডেটাটি আপডেট করবেন। সো আমরা দেখিয়েছিলাম যে কীভাবে ডেটা আপডেট করে, যেটা সিমিলার ওরকমই। সো আশা করি এতটুকু আর প্রবলেম হবে না। কেমন আমাদের আমরা আমাদের এটি যেহেতু ফার্স্ট ক্লাস, তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখে আরেকটু বেটার শেখানোর চেষ্টা করব। আশা করি এটাতে প্রবলেম হবে না, যেহেতু আমরা অলরেডি ৩টি ডেটা বেস তৈরি করলাম। সো আমরা আমাদের পরবর্তীতে চেষ্টা করব যে আমরা ডেটাবেসটাকে কীভাবে পিএইচপির সাথে কানেক্ট করে, সেটা কানেক্ট করা খুবই সহজ। এবং যারা আমাদের পিএইচপি ক্লাসে জয়েন হচ্ছে তারা এমনিই বুঝতে পারবে যে ডেটাবেসকে কীভাবে পিএইচপির সাথে কানেক্ট করে। যেমন পিএইচপির সাথে কানেক্ট করার জন্য আমরা প্রথমে 4টা ভেরিয়েবলস নিই এবং সেখানের মধ্যে আমরা আমাদের ডিটেলসগুলো ডাটা টাইপগুলো ডেটাগুলো স্ট্রিং ফরম্যাটে অ্যাড করে দিই।
যার কারণে আমাদের পিএইচপি স্ক্রিপ্ট আমাদের এই ডেটাবেসটাকে অ্যাক্সেস করার চেষ্টা করে। ওকে, এবং কানেকশান তৈরি করার জন্য আমরা ওখানে এসকিউএল উল্লেখ করে দিই, এবং যদি কানেকশন সাকসেসফুল হয় তো এটা আমরা দেখানোর চেষ্টা করব যে কীভাবে করে।